সম্প্রতি দীর্ঘদিনের সংঘাত শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের হামাস। এই যুদ্ধবিরতির পেছনে কাজ করেছে ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 20 দফা শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি, যার প্রাথমিক ধাপে সংঘাত বন্ধের ব্যাপারে কথা বলা হয় এবং তাদের সম্মতিও দিয়েছে দুই পক্ষ। কিন্তু 20 দফা প্রস্তাবের বেশ কিছু জায়গার ব্যাপারে এখনো অবস্থান পরিষ্কার করেনি হামাস। তার চেয়ে বড় কথা, শান্তি চুক্তির নামে ট্রাম্প যে পরিকল্পনা প্রকাশ করেছে তাতে এমন কিছু ইঙ্গিত আছে যাতে এই অঞ্চলের এক ভয়ঙ্কর ভবিষ্যতের আভাস পাওয়া যায়। সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদে বিরতি ভেঙে আবারও এই সংঘাত শুরু হওয়ার, কিংবা নতুন আদলে পশ্চিমা উপনিবেশের শেকলে ফিলিস্তিনিদের আটকা পড়ার। আর এই পুরো ব্যাপারটার সাথে সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশগুলোর যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো, তাদের স্বীকৃতি দেওয়া কিংবা গাজায় ত্রাণের জাহাজ পাঠানোর ব্যাপার সবগুলোই জড়িত। চলুন আজকের ভিডিওতে এই পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমেই একটা বিষয় একটু চিন্তা করেন। দেখেন, ইউরোপের দেশগুলো কিন্তু আজীবন ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছে, এমনকি অবৈধভাবে এই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও তারা প্রত্যক্ষ ভূমিকা রেখেছিল। প্রতিষ্ঠার পর আরবদের সাথে ইসরায়েলের যতগুলো সংঘাত হয়েছে সবগুলো সংঘাতে তারা ইসরায়েলকে হেল্প করেছে। দিনের পর দিন যখন দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপর অবরোধ জারি রেখেছিল, আক্রমণ জারি রেখেছিল, তখন এইটা থামানোর জন্য চেষ্টা না করে বরং তারা ইসরায়েলের আত্মরক্ষার ইস্যু নিয়ে সাফাই গেয়ে গেছে। আর এখন সেই দেশগুলো হঠাৎ করেই ইসরায়েলের বিপক্ষে চলে গেল। আমরা খেয়াল করে দেখলাম একে একে ইউরোপের প্রভাবশালী দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, ফিলিস্তিনের ত্রাণ পাঠানোর জন্য কাজ করলো। গ্লোবাল ফ্লোটিলায় ইউরোপের সব মানবাধিকার কর্মীরা যখন গাজার উদ্দেশ্যে রওনা দিল, স্পেন, ইতালি তাদের সামরিক নৌবহরের মাধ্যমে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চাইল। মানে কেন যেন হঠাৎ করে বিশ্বকে জানানোর একটা চেষ্টা যে ফিলিস্তিনের মহাবিপদে আসলে ইউরোপই তাদের পাশে ছিল। ফিলিস্তিনকে মুক্ত করতে তারাই সবার আগে এগিয়ে এসেছে এবং এর পাশাপাশি আরেকটা ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করছে যে ফিলিস্তিনের বিপদে মুসলিম দেশগুলোর চাইতে তাদের অবদানই আসলে বেশি। কিন্তু প্রকৃত ইতিহাস খুঁজলে দেখা যাবে যে ফিলিস্তিনের জন্য মুসলিম দেশগুলোর ত্যাগ অনেক অনেক বেশি। ফিলিস্তিনদের জন্য নেওয়া মুসলিম বিশ্বের অনেক অনেক উদ্যোগ কিন্তু বাস্তবায়নই করতে দেয়নি ওই ইউরোপ আমেরিকায়। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এই সময়েই কেন ইউরোপের দেশগুলোর এমন আচরণ বা এমন কার্যক্রম? কারণ এই একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে 20 দফা একটা প্রস্তাব প্রকাশ করেছেন। এই প্রস্তাব এবং সাম্প্রতিক সময়ের ইউরোপের দেশগুলোর আচরণ একত্রিত হয়ে যাতে এমন একটা পরিবেশের তৈরি হয় যেখানে ফিলিস্তিনকে নিয়ে পশ্চিমাদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা সহজ হয় এবং সেই প্ল্যানে যাতে বৈশ্বিক একটা সমর্থনও আসে, এটাই কিন্তু মেইন উদ্দেশ্য। এখন কথা হচ্ছে সেই মাস্টার প্ল্যানটা আসলে কি? তো ট্রাম্প যে 20 দফা প্রস্তাব প্রকাশ করেছে সেই পয়েন্টগুলো ব্যাখ্যা করলে কিন্তু পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটা কথা, আমরা যারা ফিলিস্তিনের পক্ষে আছি তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে হামাসের কার্যক্রমকেও সমর্থন করি এবং গাজা অঞ্চলের নিয়ন্ত্রণ কিন্তু ওই হামাসের কাছেই। কিন্তু ইউরোপের দেশগুলো যারা মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তারা কেউ কিন্তু এইটা চায় না যে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকুক বা হামাস তার সশস্ত্র কার্যক্রম বজায় রাখুক, বরং হামাসকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে এবং তারা চাইতেছে যে শান্তি আনার জন্য হামাস অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করুক। তাহলে প্রশ্ন হচ্ছে, গাজার নিয়ন্ত্রণ কার কাছে দেখতে চায় তারা? এই প্রশ্নের উত্তরও আছে 20 দফার ব্যাখ্যায়। খেয়াল করেন, ট্রাম্প তার 20 দফার মধ্যে প্রথম কয়েকটা দফায় উল্লেখ করেছে যে চলমান সংঘাত বন্ধের ব্যাপারটা, হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় এবং বন্দীদের মুক্তির ব্যাপারটা, আর যারা আটক অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের লাশ বিনিময়ের ব্যাপারটা। সেই সাথে এই সংঘাত বিরতি কার্যকর করলে এবং প্রস্তাবের শর্ত মেনে নিলে গাজায় বিপুল পরিমাণ ত্রাণ প্রবেশ করবে, এই ব্যাপারটাও শুরুর দিকে প্রস্তাবে আছে, যেগুলো বেশ ভালোই। তবে ঝামেলার ইঙ্গিত এরপর থেকেই। যেমন 6 নং পয়েন্টে বলা হয়েছে, জিম্মি মুক্তির পর যে সকল হামাস সদস্যরা অস্ত্র জমা দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। পাশাপাশি যে সকল হামাস সদস্য গাজা ছাড়তে চায় তাদের নিরাপদে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করা হবে। এর মানে অপরাধী হিসেবে আসলে হামাসকেই চিহ্নিত করা হচ্ছে। ক্ষমা চাওয়া, অস্ত্র জমা দেওয়া এসব হামাসকেই করতে হবে। প্রস্তাব না মানলে তাদের অন্য কোথাও চলে যেতে বলা হচ্ছে। 13 নং পয়েন্টে বলা হয়েছে, হামাস এবং অন্যান্য গোষ্ঠী গাজার প্রশাসনে কোনোভাবেই ভূমিকা রাখবে না। সব সামরিক অবকাঠামো
টানেল এবং অস্ত্র কারখানা ধ্বংস করা হবে এবং পুনর্নির্মাণ নিষিদ্ধ থাকবে। তার মানে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন যারা চালু রেখেছিল সেই হামাসকে ভ্যানিশ হয়ে যেতে হবে। যেই টানেলগুলো ছিল হামাসের ইসরায়েলি বাহিনীর বিপক্ষে প্রতিরোধের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেসব ভেঙে ফেলতে হবে। আবার 14 নং পয়েন্টে বলা হচ্ছে আঞ্চলিক অংশীদাররা নিশ্চিত করবে যে হামাস এবং অন্যান্য গোষ্ঠী তাদের বাধ্যবাধকতা মেনে চলবে এবং নতুন গাজার প্রতিবেশী বা এর জনগণের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না। ভালো করে খেয়াল করেন, নতুন গাজার জনগণের জন্য হুমকি সৃষ্টি করবে না হামাস। আর এইটার মাধ্যমে ডিরেক্টলি বলা হচ্ছে যে হামাসই আসলে ফিলিস্তিনিদের জন্য হুমকি। এতদিন যে ইসরায়েল তাদের আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিদেরকে দুনিয়া ছাড়া করলো, বেসামরিক স্থাপনাগুলো ধ্বংস করলো, এসব আসলে কিছুই না। যাই হোক, বোঝাই যাচ্ছে যে ট্রাম্পের প্রস্তাবের ন্যারেটিভটা হচ্ছে সকল দোষ আসলে হামাসের। হামাস যদি সকল শর্ত মেনে নেয় তবেই ইসরায়েল তার সেনা সরিয়ে নেবে এবং হামলা বন্ধ করবে। এর মানে এতদিন ইসরায়েল যা যা করেছে তা আসলে তাদের আত্মরক্ষার জন্যই করেছে। মানে এতদিন ইসরায়েল আগ্রাসন চালিয়ে হামাসকে নির্মূল করতে চেয়েছে এবং ফিলিস্তিনের কন্ট্রোল নিতে চেয়েছে, এখন সেই একই কাজ হবে সমঝোতার মাধ্যমে। মানে ইসরায়েলের চাওয়াগুলোই মূলত ট্রাম্প শান্তি প্রস্তাব আকারে নিয়ে আসলো। প্রশ্ন হচ্ছে, শর্ত মোতাবেক যেহেতু হামাসকে নিশ্চিহ্ন করা হবে, তাহলে গাজা পরিচালনা করবে কে? কারা চালাবে গাজা? এর উত্তরও দেওয়া হয়েছে প্রস্তাবনায়। 9 নং পয়েন্টে বলা হয়েছে গাজা অস্থায়ী আপৎকালীনভাবে একটি টেকনোক্র্যাট এবং অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির অধীনে পরিচালিত হবে, যারা দৈনন্দিন জনসেবা দেখবে এবং পৌরসভা পরিচালনা করবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে গঠিত এই কমিটির উপর নজরদারি করবে নতুন আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থা বোর্ড অফ পিস। আর এর চেয়ারম্যান থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর সদস্যদের মধ্যে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও কয়েকজন রাষ্ট্রপ্রধান। নতুন গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের 2020 সালের শান্তি পরিকল্পনা এবং সৌদি ফরাসি প্রস্তাব সহ বিভিন্ন সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে কার্যকরভাবে গাজার নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত গাজা পুনর্গঠনে অর্থায়ন এবং কাঠামো দেখবে। পাশাপাশি এই সংস্থা আন্তর্জাতিক মান অনুসারে আধুনিক এবং কার্যকর প্রশাসন তৈরি করবে, যা গাজার জনগণের সেবায় নিয়োজিত থাকবে এবং বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। তার মানে বুঝতেই পারলেন, এমন কারো মাধ্যমে গাজা পরিচালনার ব্যবস্থা করা হবে যাদের আদর্শ বা চিন্তাধারা পশ্চিমাদের সাথে মিলে যাবে। এখানে একটা ফোর্স গঠন করা হবে যেখানে পশ্চিমা সামরিক বাহিনী এবং আরব দেশগুলোর বাহিনী মিলিতভাবে অংশ নেবে। এই অরাজনৈতিক সরকার ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থা সহ মৌলিক বিভিন্ন বিষয়ের সংস্কার করবে। মানে ইসলাম ধর্মভিত্তিক তাদের যে শিক্ষা এবং সমাজ কাঠামো সেইটা পুনর্গঠিত হবে, পশ্চিমা ধারা পুরোপুরি ঢুকে যাবে। আরও কিছু পয়েন্ট আছে যেগুলোতে মূলত ত্রাণ প্রবেশের বিষয়ে কথা আছে, অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে কথা আছে, কিভাবে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করবে সেই বিষয়ে বিস্তারিত কথা আছে, যেগুলো খুবই সাধারণ আলাপ। কিন্তু ফিলিস্তিনের যে নতুন কাঠামো দেওয়ার কথা বলা হচ্ছে, সেই কাঠামোর মাধ্যমে কি প্রকৃত স্বাধীনতা আসা সম্ভব? কিংবা ফিলিস্তিনিরা যে আদর্শ নিয়ে বেঁচে থাকতে চায় সেইটা কি সম্ভব? বরং প্রস্তাবের কোনো জায়গাতেই ইসরায়েলের জন্য শুধু বন্দি বিনিময়ের বিষয়টা ছাড়া আর কিছুর জন্য স্পষ্ট নির্দেশনা নেই। ইসরায়েল ফিলিস্তিনের রাজধানী এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর জেরুজালেম দখল করে নিছে, এইটা ছেড়ে দেবে কিনা তার আলাপ নেই। এবং আমার কাছে মনে হচ্ছে যে অরাজনৈতিক সরকার ফিলিস্তিনে গঠিত হবে, তারা মূলত ইসরায়েল এবং পশ্চিমা স্বার্থ আদায় করবে, জাস্ট সংঘাত এড়িয়ে। দেখেন, আপনাদের মনে থাকার কথা, গাজাকে নিয়ে একটা এআই জেনারেটেড ভিডিও ট্রাম্প শেয়ার করেছিলেন, যেখানে দেখা যাচ্ছিল যে গাজার সমুদ্র তীর একদম আধুনিক একটা পর্যটন স্পটে পরিণত হয়েছে। ট্রাম্পের রিয়েল এস্টেট বিজনেস সেখানে চলছে, ক্যাসিনো চলছে ইত্যাদি। মানে পশ্চিমারা ফিলিস্তিনকে একটা পশ্চিমা ভাবধারার রাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে ইসলামী আদর্শের কোনো স্বাধীনতাকামী সংগঠন থাকবে না, সেকুলার ভাবধারার একটা রাষ্ট্র হয়ে উঠবে ফিলিস্তিন, যেটা থাকবে পশ্চিমাদের নিয়ন্ত্রণে। যে নিয়ন্ত্রণের ফলে গাজায় পশ্চিমারা কারখানা গড়ে তুলবে, বিজনেস গড়ে তুলবে, বন্দর বানাবে, ভূমধ্যসাগরের এই পয়েন্ট থেকে সর্বোচ্চ বাণিজ্যিক সুবিধা আদায় করবে, তারা পৌঁছে যাবে এই প্রান্ত দিয়েও সুয়েজ খালের একদম কাছাকাছি। আর এই জিনিসটা সহজে করার জন্য ইউরোপ আমেরিকা নানা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, শান্তির প্রস্তাবনা দিচ্ছে, ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। দীর্ঘদিন সংঘাত এবং আগ্রাসন চালিয়েও যেহেতু উদ্দেশ্য পূরণ হয়নি, তাই এবার তারা এই ভিন্ন পথে হাঁটছে।
কিন্তু একটু আগেই বলেছিলাম যে প্রস্তাবে দুই পক্ষের বন্দি বিনিময়ের বিষয়টা আছে, যেখানে ইসরায়েল গাজার অনেক রাজনৈতিক নেতাকে ধরে কিন্তু কারাগারে রেখেছে। এখন ইসরায়েলের পক্ষ থেকে এরকম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে কিনা তার নিশ্চয়তা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার প্রভাবশালী কিছু মানুষ রাজনৈতিক নেতাদের ছাড়তে নারাজ, যেটা নিয়ে হামাস হয়তো সন্তুষ্ট না। আবার হামাসকে যে পুরোপুরি নিরস্ত্র এবং আত্মসমর্পণের ব্যাপারে বলা হয়েছে, এইটার ব্যাপারেও হামাস কোনো মন্তব্য করেনি। সম্ভবত এইটাও তারা মানবে না, এই মুহূর্তে চুপচাপ আছে, কারণ সংঘাতে অনেক ক্ষতি হয়েছে তাদের। সো একটা ব্রেক দরকার, ত্রাণ দরকার, তাই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য তারা রাজি হয়েছে। কিন্তু পরবর্তীতে হামাসকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ইস্যুটা তারা হয়তোবা আসলেই মানবে না, তখন সংঘাত আবারও শুরু হতে পারে। এখন দেখা যাক সামনে কি হয়। এই মুহূর্তে ফিলিস্তিনে সংঘাত থামার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা ফিলিস্তিনবাসীকে ভয় থেকে মুক্তি দিচ্ছে, নিশ্চিন্তে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। এখন ফিলিস্তিনের জনগণ যদি পশ্চিমা ধ্যান ধারণার পথে গিয়ে হামাসকে ত্যাগ করে, তবে হয়তো এখানে শান্তি স্থায়ী হবে। কিন্তু ফিলিস্তিন একদম হামাস শূন্য করে ফেলা কি এত সহজেই সম্ভব? কিংবা খুব সহজেই কি হামাসের সকল আস্তানা এবং সামরিক অবকাঠামো গুড়িয়ে ফেলা সম্ভব? সম্ভব হলে সংঘাত থেমে যাবে, সম্ভব না হলে আবারও সংঘাত বাড়বে। এই বিষয়ে আপনার মতামত একটু কমেন্টে জানান। তবে এই জায়গায় আপনাদের জ্ঞাতার্থে বলি, যদিও আপনারা অনেকেই ব্যাপারটা জানেন, তারপরেও বলি, হামাস কিন্তু ফিলিস্তিনের সকল মানুষের কাছে জনপ্রিয় না। পশ্চিম তীরে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে তাদের মধ্যে আর হামাসের মধ্যে কিন্তু বিরোধ আছে। ফিলিস্তিনে আবার একটা গোষ্ঠীও আছে যারা হামাসের শাসনকে পছন্দ করে না। তাই এই জায়গা থেকে এখন দেখা যাক যে ফিলিস্তিনের জনগণ আসলে কি সিদ্ধান্ত নেয়। তবে আমার দৃষ্টিতে ইসরায়েল যেটা আগ্রাসন চালিয়ে করতে চেয়েছিল ফিলিস্তিনে, সেইটাই ট্রাম্প শান্তি প্রস্তাবের মাধ্যমে করতে চাচ্ছে। এখন দেখা যাক এই ঘটনা কত দূর যায়, আমরা দেখতে থাকি।